2022-এর জানুয়ারিতে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে আজকে আমরা নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা সলভ করব। দেখতে থাকো শেষ পর্যন্ত। 1.1-এর যে প্রশ্ন আছে দেখো, একটি নিরেট লোহার বলকে জলে ডোবালে লোহার বলের ওজন কি হবে? জলের ভেতরে ডোবালে সেটার ওজন কমে যাবে। একটি বস্তুর উপর প্রযুক্ত বল যার সঙ্গে সমানুপাতিক, বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক হয়। ওকে, তারপর নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী, তৃতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল বর্তমান, অর্থাৎ ক্রিয়া বল প্রতিক্রিয়া বলের সমান ও বিপরীতমুখী হবে, এটা সঠিক হবে। তারপর একের দাগে 4-এ আছে নির্দিষ্ট পরিমাণ বলের ক্ষেত্রে চাপ হলো কি? চাপ হচ্ছে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়, ঠিক আছে। তারপর সত্য মিথ্যা, কোনো গতিশীল বস্তুর বিরুদ্ধে বল প্রয়োগ করলে তার গতিবেগ বৃদ্ধি পায়। গতিশীল বস্তু আছে, সেখানে যদি বল প্রয়োগ করা হয় তাহলে তার গতিবেগ বৃদ্ধি পাবে না, কমবে, তাহলে এটা ভুল হবে। সিজেস পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, এটাও ভুল হবে। সিজেস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, আর এসআইতে হচ্ছে নিউটন। 2.3 তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল, এটা ঠিক আছে। তরলের চাপ তরলের ঘনত্বের উপর নির্ভরশীল করে। পারদ জলের চেয়ে বেশি প্লবতা সৃষ্টি করতে পারে। পারদ যে প্লবতাটা দেখাতে পারে সেটা হচ্ছে জলের থেকে বেশি হয়, ঠিকই আছে এটা। তারপরে আছে বল কাকে বলে তা ব্যাখ্যা করো। দেখো, বল কাকে বলে সংজ্ঞাটা লিখতে হবে তোমাদের। না, বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু গতিশীল হয় বা গতিশীল বস্তুকে স্থির করা যায় তাকে বলা হয় বল, ঠিক আছে। যেরকম হচ্ছে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি একটা স্থির টেবিল, সেটাকে যদি আমরা টেনে সরাই তাহলে সেখানে যে টানা হলো সেটাই বল, আর সেই বলের সাহায্যে স্থির বস্তুকে গতিশীল করা হয়েছে। ওকে, তারপর আর্কিমিডিসের সূত্র উল্লেখ করো। আর্কিমিডিসের সূত্র যা আছে বইতে সেটাই লিখতে হবে, অর্থাৎ স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করা হলে বস্তুটির কিছু পরিমাণ আপাত ওজন হ্রাস ঘটে, যা বস্তুর নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরল বা গ্যাসীয় পদার্থের ওজনের সমান হয়। ওকে, এটা তোমাদের লিখতে হবে, বইতেও আছে। তারপরে আছে একটি ফাঁপা প্লাস্টিকের বল কেন জলে ভাসে তা ব্যাখ্যা করো। দেখো, প্লাস্টিকের যে ফাঁপা বলটি, সেটা ফাঁপা হওয়ার জন্য কি হয়? তার আয়তন বেশি হয়, আর এর ফলে জলে ফেললে সেটা তার নিজের ওজনের চেয়ে অনেক বেশি পরিমাণ জল অপসারণ করতে পারে, এর ফলে তার প্লবতাটা বেশি হয়। এবার ভাসনের শর্ত অনুযায়ী আমরা জানি প্লবতার মান ওজন অপেক্ষা যদি বেশি হয় তাহলে সেটা তরলের উপর ভাসতে থাকবে, আর এই জন্যই প্লাস্টিকের ফাঁপা বলটি জলের উপর ভাসতে থাকে। 4-এর দাগের 1-এর প্রশ্ন আছে, স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে ক্রিয়াশীল চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এবং কেন? দেখো, আমরা জানি স্থির প্রবাহী পদার্থের মধ্যে কোনো বিন্দুতে চাপ পি সমান কি হয়? এইচ ইন্টু ডি ইন্টু জি, অর্থাৎ গভীরতা, ঘনত্ব আর হচ্ছে অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। তাহলে এই 3টি বিষয়ের উপর নির্ভর করে। এবার সেগুলোকে তোমরা পয়েন্ট পয়েন্ট হিসাবে লিখবে। প্রথমত হচ্ছে প্রবাহীর গভীরতার উপর নির্ভর করে। এটা কিভাবে নির্ভর করে? সবগুলোই কিন্তু সমানুপাতিক, অর্থাৎ তরলের উপরিতল থেকে বিন্দুর গভীরতা যত বাড়বে, অর্থাৎ এরকমভাবে এখানে যে গভীরতাটা, এখানে গভীরতা আরও বেশি, তো সেই গভীরতাতে কী হবে? চাপটা বেশি হবে। যত গভীরতা বাড়বে চাপ তত বৃদ্ধি পাবে, এবং গভীরতা কমলে চাপও কমবে, ঠিক আছে, এটা চাপ হবে। তারপরে আছে প্রবাহীর ঘনত্বের ওপরও সেই সমানুপাতিক, অর্থাৎ ঘনত্ব বৃদ্ধি পেলে চাপও বৃদ্ধি পাবে। অভিকর্ষজ ত্বরণের ওপরও সেই সেম সমানুপাতিক হারে বৃদ্ধিপ্রাপ্ত হয় বা হ্রাসপ্রাপ্ত হবে। 4.2-তে আছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র বিবৃত করো এবং কিভাবে বলের পরিমাপ করা যায় তা ব্যাখ্যা করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র এটাই হবে, বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হবে। এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। এবার এই গতিসূত্র থেকে কিভাবে বলের পরিমাণ পাওয়া যায় সেটা তোমাদের এভাবেই লিখতে হবে। অর্থাৎ প্রথমে আমরা ধরে নেব এম ভর সম্পন্ন কোনো বস্তুর ওপর টি সময় ধরে এফ বল ক্রিয়া করার ফলে বস্তুটি সরল রৈখিক বা সরল রেখায় গতিশীল হয় এবং তার বেগ ইউ থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে ভি হয়, ঠিক আছে। এবার দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা কি জানি? ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়।
অর্থাৎ এক্ষেত্রে টি সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন সমান কি, ভরবেগের পরিবর্তন হয়েছে অর্থাৎ অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। তাহলে অন্তিম ভরবেগ মানে কি, ভর ইন্টু বেগ। অন্তিম বেগ ছিল ভি, তাহলে এম ইন্টু ভি। প্রাথমিক বেগ ছিল ইউ, তাহলে প্রাথমিক ভর এম, তাহলে এম ইন্টু ইউ। ঠিক আছে, তাহলে এখান থেকে ভরবেগের পরিবর্তনের হার কি হবে, হার সমান কি একক সময়ে ভরবেগের পরিবর্তন, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমে যে পরিমাণ ভরবেগের পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তন কি ছিল, এম ভি মাইনাস এম ইউ। এবার বাই টি করে দিলে কি হয়ে যাবে, সেটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার হয়ে যাবে। ওকে, আর দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী সেটাই কি না, প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ প্রযুক্ত বল যদি এফ হয় তাহলে সেটা ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে, এটা বের করেছি আমরা, এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, এর সঙ্গে সমানুপাতিক হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমরা আবার লিখতে পারি এই যে ভি মাইনাস ইউ বাই টি এটা আছে, এটা সমান কি এ মানে কি ত্বরণ। ঠিক আছে, তাহলে এম ইন্টু এ লিখতে পারি আমরা, এফ ভেরিজিয়াস বা এফ সমানুপাতিক এম ইন্টু এ। ওকে, এবার সমানুপাতিক চিহ্ন ওঠালে কি হবে, একটা ধ্রুবক দিতে হয়, সেই ধ্রুবকটাকে আমরা কে দিলাম, কে হচ্ছে অশূন্য সমানুপাতিক ধ্রুবক। ওকে, এবার এফ সমান কি হয়ে যাচ্ছে, কে ইন্টু এম ইন্টু এ। এবার কে এর মান যদি আমরা 1 ব্যবহার করি তাহলে কি হয়ে যাবে সমীকরণটা, এফ সমান এম এ হয়ে যাবে। অর্থাৎ এফ মানে কি প্রযুক্ত বল, এম মানে বস্তুর ভর, আর এ মানে ত্বরণ। তাহলে এভাবে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল আমরা নির্ণয় করতে পারি। কিভাবে, প্রযুক্ত বল সমান বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এই সমীকরণ থেকে আমরা কিন্তু যে কোনো বলের পরিমাপ করতে পারবো। আর এটা আমরা কোথা থেকে নির্ণয় করলাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। ওকে।